ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের নতুন সিলেবাসের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির সহজ মর্মার্থ বা সহজ ভাষায় মানে প্রতিটি লাইনের প্রতিটি শব্দের মানে আমি অতি সহজভাবে বুঝিয়ে দিয়েছি আমার ক্লাস 11-এ যারা নতুন উঠেছে সেই সব ছাত্রছাত্রীদের জন্য। এটি ফার্স্ট সেমের পাঠ্য এবং ফার্স্ট সেম পুরোটাই এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, সব 1 নম্বরের এমসিকিউ। এখানে কোনো বড় প্রশ্ন থাকবে না, সমস্ত টিক মার্কিং প্রশ্ন। তো এখান থেকে আমি কবিতাটার প্রথমে উৎসটা বলবো এবং প্রত্যেকটা লাইন পড়ে পড়ে তার মানে খুব সোজাভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি ক্লাস 11 ফার্স্ট সেমের পাঠ্য, এটি এমসিকিউ বেস, আর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে বলবো কবিতার উৎস। কবি মাইকেল মধুসূদন দত্ত 1865 খ্রিস্টাব্দে ইটালির কবি পেত্রাকের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলায় সনেট লেখেন। এরপর 1866 খ্রিস্টাব্দে চতুর্দশপদী কবিতাবলী নামক গ্রন্থ আকারে যে বইটি প্রকাশিত হয় তাতে 102টি কবিতা রয়েছে, যার 86 সংখ্যক কবিতাটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 86 সংখ্যক কবিতাটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই গ্রন্থে কবি মাইকেল মধুসূদন বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে 2টো সনেট লিখেছিলেন। 1 নম্বর হচ্ছে বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে, এটি 46 সংখ্যক 46, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি 86 সংখ্যক 86। তাহলে 2টো সনেট লিখেছিলেন তিনি এই চতুর্দশপদী কবিতাবলিতে। একটা হচ্ছে 46 সংখ্যক কবিতা বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে, আর একটি 86 সংখ্যক কবিতা, সেটি আমাদের পাঠ্য ক্লাস 11-এর পাঠ্য নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী, সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বোঝাতে পারলাম? এবার আমি প্রতিটা লাইন পড়ব এবং তার মানে খুব সোজাভাবে তোমাদের বুঝিয়ে দেবো কবিতাটি থেকে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন বিদ্যার সাগর রূপে তিনি ভারতে বিখ্যাত। শুধু ভারতে বিখ্যাত না, তিনি বিশ্বে বিখ্যাত। তবে তিনি কেবল জ্ঞানের সিন্ধুই নন, সিন্ধু মানে সাগর বা সমুদ্র, তিনি করুণারও সিন্ধু, অর্থাৎ তার মধ্যে মানুষের জন্য অপার করুণা বিরাজ করে। তার এই মহৎ গুণের কথা সকলের জানা ছিল, অর্থাৎ সকলেই সেটা জানে যে বিদ্যাসাগর শুধু বিদ্যার সাগরই নন, তিনি করুণারও সাগর, তিনি দয়ারও সাগর। দিন যে দিনের বন্ধু, আলোচ্য অংশটি 2 ধরনের ব্যাখ্যা করা হয়ে থাকে। অনেকে এই অংশের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে দিন মানে হচ্ছে দরিদ্র, সেই দিনের বন্ধু অর্থাৎ গরিবের সাহায্যকারী হয়, কিন্তু এই ব্যাখ্যাটি সর্বৈব ভুল, মানে এটা ঠিক ব্যাখ্যা নয়। আলোচ্য অংশে বিদ্যাসাগরকে দিন বলা হয়নি, মানে তাকে গরিব বা দরিদ্র বলা হয়নি। তিনি দিন অর্থাৎ দরিদ্রের বন্ধু অর্থাৎ সাহায্যকারী তাকে বলা হয়েছে, অর্থাৎ যে দিন বা যে দরিদ্র তার সাহায্যকারী হচ্ছে বিদ্যাসাগর। বাস্তবে বিদ্যাসাগর দরিদ্র ছিলেন না। সংস্কৃত কলেজের অধ্যক্ষ বিদ্যাসাগরের বেতন ছিল যথেষ্ট পরিমাণ, তাই তিনি সেই অর্থে নিজের সামান্য প্রয়োজন মিটিয়ে গরিব মানুষের বা আর্তের সেবা করতেন। এর পরের লাইন হচ্ছে উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। এখানটার মানেটা হচ্ছে কবি বলেছেন অম্লান সূর্য কিরণে হিমালয় পর্বতের সোনার মতো রূপ, যে হেমকান্তি কথাটার মানে হচ্ছে সোনার মতো রূপ, জগতে উজ্জ্বল। কিন্তু ভাগ্যগুণে যে ব্যক্তি সেই মহাপর্বতকে দেখতে পান, অর্থাৎ হিমালয় পর্বতকে যে দেখতে পান এবং তার স্বর্ণ চরণে অর্থাৎ হিমালয়ের চরণে যে আশ্রয় নেয়, সেই ব্যক্তি জানে গিরিশ কথার অর্থ হচ্ছে গিরিশ শ্রেষ্ঠ, মানে পর্বতদের মধ্যে শ্রেষ্ঠ, কত গুণের সে অধিকারী। তার সদনে মানে তার গৃহে বা তার বাড়িতে বা তার ঘরে কত সেবার আয়োজন রয়েছে। মাইকেল কবিতার এই অংশে পরম পূজ্য বিদ্যাসাগরকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ বিদ্যাসাগর হিমালয় পর্বতের সমান মহান।
বিদ্যাসাগরের বিদ্যাকে হিমালয়ের চূড়ার স্বর্ণ আভাময় সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন মধুকবি। অর্থাৎ বিদ্যাসাগরের মধ্যে যে বিদ্যার যে গুণটা রয়েছে, তিনি যে বিদ্যার সাগর, সেই গুণটাকে মধুসূদন হিমালয়ের চূড়ায় যে স্বর্ণ আভা রয়েছে তার যে সৌন্দর্য তার সাথে তুলনা করেছেন। বিদ্যাসাগরের দয়াগুণকে হিমালয়ের স্বর্ণময় চরণে আশ্রয় পাওয়ার সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ বিদ্যাসাগর যে দয়ার সাগর, যে দয়ারূপ গুণটি তার মধ্যে রয়েছে, তার সঙ্গে মধুসূদন হিমালয়ের যে স্বর্ণময় চরণ, অর্থাৎ হিমালয়ের যে সোনার মতো চরণ পা, তার সাথে মানে সেখানে আশ্রয় পাওয়ার সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ বিদ্যাসাগর হিমালয় পর্বতের মতোই তার কাছে আশ্রয় প্রাপ্ত বা আশ্রয় প্রার্থীকে নিজের সবটুকু দিয়ে তিনি সাহায্য করতেন, অর্থাৎ বিদ্যাসাগর সাহায্য করতেন। লাস্ট অংশে বলা হচ্ছে, দানে বাড়ি কি নদীরূপ বিমলা কিন্নরী, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। এই অংশে কবি বলেছেন যে কবিতার শেষ চরণে হিমালয় পর্বতের গুণগান করেছেন কবি। আসলে হিমালয় বা গিরিরাজের গুণগানের মধ্যে দিয়ে কবি বিদ্যাসাগরের গুণকীর্তন করেছেন। অর্থাৎ তিনি মুখত হিমালয়ের গুণ গেয়েছেন, কিন্তু আসলে তিনি বিদ্যাসাগরের গুণ, মানে যে গুণ, যে দয়ার গুণ বা তার যে করুণার অবতার তিনি, বা তার মধ্যে যে বিপুল বিদ্যার সাগর রয়েছে, সমুদ্র রয়েছে, জ্ঞানের সমুদ্র রয়েছে, তিনি তারই বন্দনা করেছেন। কবি বলেছেন, বিমলা মানে পরিচ্ছন্ন নদী দাসী রূপে জল দেয়, দীর্ঘ তরু অর্থাৎ গাছরা দাসরূপে অমৃতের মতো সুস্বাদু ফল দান করে, ফুলেরা সুগন্ধে 10 দিশ অর্থাৎ 10 দিক ভরিয়ে তোলে, তরুদল দিনের বেলা শীতল ছায়া প্রদান করে আর রাত্রিবেলা শান্তির নিদ্রা ও ক্লান্তি বিনাশ করে। আসলে এই সমস্ত প্রাকৃতিক সম্পদের মতোই মধুকবি বিদ্যাসাগরের সেবার কার্যের দ্বারা জগৎজনের উপকৃত হওয়াকে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ তার জ্ঞান, তার করুণা, তার গরিব মানে তার দরিদ্র মানুষের সেবা করার যে মহৎ গুণ, এই সবগুলোর সঙ্গে তিনি হিমালয়ের এই সমস্ত গুণ বা প্রকৃতির এই সমস্ত গুণের তুলনা করেছেন। পরিচ্ছন্ন নদী, তরুদল, হিমালয় পর্বত, স্নিগ্ধ বিশুদ্ধ বাতাস ইত্যাদির মতোই বিদ্যাসাগর তার মহৎ গুণাবলীর দ্বারা বিশ্বজগৎকে ধন্য করেছেন। অর্থাৎ যত কিছু প্রকৃতিতে ভালো জিনিস রয়েছে, যেমন পরিচ্ছন্ন নদী, বিশুদ্ধ বাতাস, হিমালয় পর্বত, বড় বড় গাছপালা, এই সব কিছুর সঙ্গে সব কিছুর মতো বিদ্যাসাগরের গুণাবলীও ছিল এই সব কিছুর মতোই মোহময় এবং সৌন্দর্যমণ্ডিত। এটাই তিনি বলেছেন মধুকবি। তার এই বিশেষ দয়াগুণটির পরিচয় মধুকবি নিজেও পেয়েছিলেন প্রত্যক্ষভাবে। নিজের জীবনের এক সংকটজনক পরিস্থিতিতে, অর্থাৎ মধুসূদনের জীবনের এক সংকটজনক পরিস্থিতিতে, মানে তিনি যখন খুব দারিদ্র্যের মধ্যে পড়েছিলেন, যখন তাকে অভাব গ্রাস করেছিল, বিদেশে যখন তিনি ছিলেন, তখন মধুসূদনও প্রত্যক্ষভাবে বিদ্যাসাগরের কাছ থেকে বিশেষভাবে সাহায্য পেয়েছিলেন। তাই তিনি নিজে প্রত্যক্ষদর্শী, বিদ্যাসাগরের মহৎ গুণগুলোর সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত বা প্রত্যক্ষভাবে পরিচিত। অর্থাৎ তিনি নিজে এটাকে ফিল করেছেন যে বিদ্যাসাগরের মধ্যে কতটা দয়ার অবতার রয়েছে, তাই তিনি এত সুন্দর করে বিষয়টিকে তার পাঠকদের সামনে তুলে ধরতে পেরেছেন। নিজের জীবনের এক সংকটজনক পরিস্থিতিতে, অসম্ভব দারিদ্র্য ও অসহায় সময় বিদ্যাসাগর তাকে নানাভাবে সাহায্য করেছিলেন। শুধু অর্থ দিয়ে না, তাকে অনুপ্রাণিত করেছিলেন। সেইখানে বিদেশে মধুসূদন প্রায় আশাহত হয়ে পড়েছিলেন, ভীষণভাবে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। বিদ্যাসাগর শুধু যে ভারতবর্ষ থেকে অর্থ পাঠাতেন বিদেশে নিয়মিতভাবে তা নয়, তিনি মধুসূদনকে বারবার বলেছিলেন যে তুমি দেশে ফিরে এসো। দেশে ফিরে আসার জাহাজ খরচাও তিনি মধুসূদনকে পাঠিয়েছিলেন। সুতরাং মানে তিনি যে শুধু যে অর্থ দিয়ে সাহায্য করতেন তা না, মনোবল বৃদ্ধিতেও তিনি সাহায্য করেছিলেন। এইভাবেই মধুকবি পরম পূজ্য বিদ্যাসাগরের দয়াগুণের প্রশংসা ও বন্দনা করেছেন।
তো এটা হলো বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। এটি একটি সনেট ধর্মী কবিতা, চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া 86 সংখ্যক কবিতা এটি, মাইকেল মধুসূদন দত্তের লেখা। কবিতাটির প্রতিটি লাইনের একটা সহজ ব্যাখ্যা আমি তোমাদের বোঝালাম, মানেগুলো বোঝানোর চেষ্টা করলাম, শব্দগুলোর মানে বলে দিলাম, কবিতাটার উৎসও বলে দিলাম। এটি ক্লাস 11-এর নতুন সিলেবাসের ফার্স্ট সেমের পাঠ্য এবং এখান থেকে এমসিকিউ টাইপেরই প্রশ্ন আসবে। কবিতাটা ভালো করে পড়ে তার মানে, তার বিষয়বস্তুটা ভালো করে বুঝে নিও। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কাজে আসবে ভেবে করে দিলাম। কাজে আসবে বুঝতে পারলে আমারও ভালো লাগবে। তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করো, অবশ্যই আরও নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করো, আমিও তোমাদের পরপর ভিডিও দিয়ে যাব। নতুন ক্লাসে উঠেছো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে কবিতাগুলো পড়ে নাও, মানেগুলো দেখে নাও, এমসিকিউ আশা করি পারবে, এমসিকিউ আমি তোমাদের দিয়ে দেবো। আজ এই পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।